গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আজকের গপ্প পরশুরাম রচিত বদন চৌধুরীর শোকসভা। আমাদের আসরে আজকে যিনি গপ্প শোনাবেন, আমার নামে গপ্প তখন আমি বলি। তুমি কি বলবে হে? আরে না না না, তুমি বলবে না, তুমি তো একটা চিটিংবাজ। তোমার মুখে গল্প শুনবে তাকে। কি ধরনের ব্যবহার তোমার? তুমি আমাকে অপমান করছো। না না না, অপমানের তো কিছু নেই, তুমি যা তাই বলা হয়েছে। কি কথা? আরে কি নরকে চাইছি? নরকের কি হয়েছে? কি হচ্ছে নাকি? আরে বাবা, আরে আপনারা একটু, আর দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের আসরে আজকে প্রচণ্ড গোল বেঁধে গেছে, বুঝলেন? আপনারা একটা কাজ করুন, গপ্পটাই শুনুন। বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী। সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন। যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন। তাকে দেখে বদন হাত জোড় করে উবুড় হয়ে শুয়ে পড়লেন। যম বললেন, কি চাই তোমার? আগে 2 ঘন্টার জন্য ছুটি। কবে এসেছো এখানে? আজ 1 মাস হলো। এর মধ্যেই ছুটি কেন? ছুটি নিয়ে কি করবে? আগে একবার মর্তলোকে যেতে চাই। আজ বিকেল 5টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য একটা শোক সভা হবে। বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি। জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন। যম তাকে প্রশ্ন করলেন, এই প্রেতাত্মাটার প্রাক্তন কর্ম কি? চিত্রগুপ্ত বললেন, আগে এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী। পেশা ছিল ওকালতি, তেজারতি আর নানান রকম ব্যবসা আর কি। প্রায় 10 বছর ওই কর্পোরেশনের কাউন্সিলর আর 5 বছর বিধানসভার সদস্য ছিল। 1 মাস হলো এখানে এসেছে। হরেক রকম বদজাতির জন্য ওই 1000 বছর নরকবাসের দণ্ড পেয়েছে। এখন রৌরবে নরকে গ বিভাগে আছে। বর্তমানে আচরণ ভালোই। ঘন্টা 2-এর জন্য ছুটি মঞ্জুর করা যেতেই পারে। আসলে শোক সভায় ওর বন্ধু আর ওই স্তাবকরা কে কি বলে তা শোনার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিকই। ও খবর পেল কি করে যে আজ শোক সভা হবে? খবরের অভাব কি ধর্মরাজ? রোজ তো কত লোকই মরছে আর সোজা নরকে চলে আসছে, তাই না? তাদের কাছ থেকেই খবর পেয়েছে বোধ হয়। বেশ, 2 ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও। সঙ্গে একজন প্রহরী থাকে যেন। চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন, ও হে কাক ঝঙ্খ, তুমি এই পাপীর সঙ্গে মর্তলোকে যাও, বুঝলে? দেখো যেন নতুন পাপ কিছু না করে। হ্যাঁ, ঠিক 2 ঘন্টা পরেই ফেরত আনবে, কেমন? যে আজ্ঞে বলে যমদূত কাক জঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে যমালয় থেকে বেরিয়ে গেল। অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন। তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবৎ হলেন। যম বললেন, তোমার আবার কি চাই? আগে 2 ঘন্টার জন্য ছুটি, একবার মর্তলোকে যেতে চাচ্ছি। তোমারও শোক সভা হবে নাকি? এখানে এসেছো কবে? 2 বছর হলো এখানে এসেছি। রৌরবে থ বিভাগে আছি। আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু। বন্ধুরা বড়ই নিমখারাম। আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে 1/2 কলম ছেপেছিল। একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি। বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন, তাঁরই শোকসভায় যাওয়ার জন্য ছুটি চাচ্ছি। চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন, তুমি তো অতি পাজি পেয়ে দেয়। জমালায় এসেও মিছে কথা বলেছ।
তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগাল দিয়েছো। আগে ওই সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছে, কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল, পরে মনান্তর হয়। এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে। মরণস্থানি বৈরানি, আবার আমরা বন্ধু হয়ে গেছি। যম চিত্রগুপ্তকে বললেন, যাগে 2 ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো, সঙ্গে যেন একটা প্রহরী থাকে। চিত্রগুপ্তের আদেশে যমদূত ভঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল। পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে। বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র। তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি। বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন। আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন। বক্তাদের জন্য 2টো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটাকতক লাউড স্পিকার বসানো হয়েছে। বদন চৌধুরী তার রক্ষী যমদূতের সঙ্গে বেদির ওপরেই দাঁড়িয়েছিলেন। ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন, তুমি কি মতলবে এখানে এসেছো? সভা পণ্ড করতে চাও নাকি? ঘনশ্যাম বললেন, আরে না না, পণ্ড করব কেন? তুমি হলে আমার পুরনো বন্ধু। তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি। যমরাজ আজ খুব সদয় দেখছি, 2 নারকীকে ছুটি দিয়েছেন। প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পেছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন। 2 যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল। সভার কোনো লোক এই 4 জনের অস্তিত্ব টেরই পেল না। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4, গুড, ভেরি গুড। প্রথমেই শ্রীযুক্ত ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো। আজি স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজর্ষির লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি ইত্যাদি। গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোক নৃত্য নাচলেন। তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তি কথা সবিস্তারে বলতে লাগলেন। আজ যার স্মৃতি তর্পণের জন্য আমরা এখানে এসেছি, তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন। স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে, চরিত্রে, ধর্মে, কর্মে এক লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন। তার এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন, কি বিরাট সৌম্য মূর্তি, নিবিড় শ্যাম বর্ণ, শাল পাংশু বিশাল বপ্ন, পদ্ম পলাশ নেত্র, আবক্ষ লম্বিত শ্মশ্রু। তিনি একাধারে কর্মযোগী, ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন। যেমন উপার্জন করেছেন, তেমনি বহুবিধ সৎ কার্যে ব্যয় করেছেন। এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্য শ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন। এই রকম বিস্তর কথা আঙ্গিরসবাবু 1 ঘন্টা ধরে শোনালেন। ঘনশ্যাম জনান্তিকে বললেন, আহা, কানে যেন মধু ঢেলে দিলে, নয় হে বদন?
তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন। আকাশের গায়ে সোনালি আঁচড়, কিসের দাগ ওটা? দিব্যরথের টায়ারের কর্ষণ। ওই সড়কে বদনচন্দ্র দেবযানে গেছেন। কে তার জন্য অপেক্ষা করছে? উর্বশী না আফ্রোদিতি? ও হয়ে গেছে, আচ্ছা ভালো ভালো। আরও কয়েকজন বক্তৃতা দেওয়ার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন। পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে উনি বললেন, আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক। পিছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন, বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতাম, মরা মানুষের নিন্দে করতে চাই না, কিন্তু তার মুক্তির জন্য আমরা কেউ 1 পয়সা চাঁদা দেবো না, এই বললাম আমরা। সভায় হাততালি হলো। প্রথমে অল্প, যেন ভয়ে ভয়ে, তারপর খুব জোরে। গোলমাল থামলে কোকিল সেন বললেন, আমরা অশ্রদ্ধার দান চাই না, মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন। বেদির ওপর থেকে একজন আস্তে আস্তে বললেন, হিয়ার হিয়ার। অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা। জজিয়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন। 2-4টে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন। গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পড়বার উপক্রম করেছেন। এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন। যমদূত ভঙ্গরও লাটকাতে গেল, কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভিতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন। মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে, কিন্তু একসঙ্গে 2টো আত্মার জায়গা নেই। ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবু নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল। তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তার স্বরে বক্তৃতা শুরু করলে। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমার বেশি কিছু বলবার নেই। শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা। বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতাম। যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজেই পিটিয়েছে। এখন সে মরেছে, তবু আমরা রেহাই পাইনি। তার খোসামুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না। বদন স্বর্গে যায়নি, নরকেই গেছে। অমন জোচ্চোর ছেঁচোর হারামজাদা লোক আর হবে নাই বা কেন মশাই? কত মক্কেলের সর্বনাশ করেছে। কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে। পারমিটে আর কালোবাজারে লক্ষ লক্ষ টাকা। বদন চৌধুরী আর চুপ করে থাকতে পারলেন না। যমদূত কাকজঙ্ঘকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন। দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মহাশয় প্রকৃতিস্থ হয়ে নেই। যে লোকটা পুণ্যশ্লোক রাজর্ষি বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল, সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতুর সম্পাদক ঘনা ঘোষালের প্রেতই সভাপতির ঘাড়ে চেপেছে এবং সেই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়েই অশ্রাব্য কথা বলছে। সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন, একেবারে ডাহা মিথ্যে কথা। সেই বজ্জাত বদনার ভূতই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলাচ্ছে। আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন,
আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন? বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপাতো, টাকা না পেলে গাল দিত, মন্ত্রীদের ভয় দেখিয়ে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালা শালিদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল। স্বর্গত মহাত্মা মদন চৌধুরী তাকে ঘুষ দেননি। সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরককুণ্ডু থেকে উঠে এসেছে এখানে আর কুৎসা রটাচ্ছে। ওর দুর্গন্ধে স্বভাব ভরে গেছে, টের পাচ্ছেন না? ভূতের কথায় কান দেবেন না আপনারা। সভায় তুমুল কোলাহল উঠল। একজন সন্ডাগোছের লোক একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে বললে, ভূত চুপ গার্য করে না মশাই, আমার নাম রামলাল সিংহি। ভূত আমার সম্বন্ধী, শাঁকচুন্নি আমার শাশুড়ি। আসল কথা কি জানেন? আমাদের গোবর্ধন বাবু আর আঙ্গিরস বাবু খুব মহাশয় লোক, দুজনেই বেশ টেনে এসেছেন, নেশায় চুচ্চুরে হয়ে বক্তি মেকচ্ছেন। আরে বদন চৌধুরী মরেছে, সবাই মিলে শোকসভা করছিস, এ তো বহুত আচ্ছা। তোরা গান শুনবি, নাচ দেখবি, দুটো হাউতোস করবি, বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি, और भी अच्छा। কিন্তু একই কাণ্ড, হ্যাঁ, 2000 লোকের সামনে মাতলামি করিস। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যা করি নিজের আড্ডায় করি, সবাই দাঁড়িয়ে এমন বেলল্লাপনা করি না মশাই। আরে হ্যাঁ হ্যাঁ মশাই, হ্যাঁ হক কথা বলবো, অত ভয়ের কি আছে? হ্যাঁ। এই সময় দুই যমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে, বেরিয়ে এসো শিগগির, 2 ঘন্টা কাবার হয়েছে। দুই প্রেতাত্মা সুড়ুত করে বেরিয়ে এলো। যমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হলো। শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধন বাবু আর আঙ্গিরস বাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তার চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন। ডাক্তার বললেন, এই 2টো গেলাসের শরবত এরা খেয়েছিলেন, টেস্ট করা দরকার। নিশ্চয়ই কোনো বদ লোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল। প্রেততত্ত্ব বিশারদ হারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন, সিদ্ধি গাঁজা ধুতুরা নয়, মদও নয়, ওসব আমার ঢের পরীক্ষা করা আছে। এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই। আজ আপনারা সকর্ণে 2 প্রেতের ঝগড়া শুনেছেন, এর ফল বড় খারাপ। বাড়ি গিয়ে কানে একটু করে তুলসী পাতার রস দেবেন, বুঝলেন? সভা ভেঙে গেল। শুনলেন আজকের গল্প বদন চৌধুরীর শোক সভা। রচনা পরশুরাম। বদন চৌধুরী, আঙ্গিরস গাঙ্গুলি এবং কোকিল সেনের চরিত্রে সুনয়ন মুখার্জি। গল্প পাঠ যমরাজ, ঘনশ্যাম ঘোষাল, গোবর্ধন মিত্র, রামলাল এবং হারাধনের চরিত্রে ডক্টর মনসিদ জানা। সূত্রধর ও চিত্রগুপ্তের চরিত্রে শুভম মুখার্জি। তরুণ কবি ও ডাক্তারের চরিত্রে দীপ রায়। কোরাস ও অন্যান্য চরিত্রে শুভম মুখার্জি, সৃজন সাহা, স্বস্তিক সরকার এবং দেবজিৎ জানা। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা এবং স্বস্তিক সরকার। স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনায়, তত্ত্বাবধানে এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।